চায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডাক্তার আহমদ আব্দুল। আমি জনগণকে বলবো আমির হামজাকে প্রতিহত করার জন্য। এই আমির হামজাই শেখ মুজিবকে বাপ বাপ ডাকে মুখে ফেনা তুলছে। আমির হামজা না কি জন্য আছে, সে বারবার চেষ্টা করে বলার যে ৭১ ছিল ভারতের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে এবং ৭১ প্রকৃত স্বাধীনতা না, এই ধরনের কথাবার্তা বলে। এই ধরনের বেদবিমূলক কথাবার্তা যদি বলে, আমি জনগণকে বলবো আমির হামজাকে প্রতিহত করার জন্য। খেলা জমে গেল, একদম জমে ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীর। আসলে খেলার জন্য তো দুইটা দল লাগে, তাই না? একা একা তো আর খেলা যায় না। এখন ক্লিয়ার আমাদের কাছে বাংলাদেশের দুইটা দল খেলতে যাচ্ছে। একটা দলের নাম ইসলামিক ঐক্য জোট, আরেকটা দলের নাম বিএনপি ঐক্য জোট। কিছু কিছু কথা আমি আগে বলে দেই, কেউ কেউ আবার মস্কারি করেন, মাসুক ভাই আপনার কাছে কি ওহী আসে নাকি, ফেরেশতা আসে নাকি? না, ফেরেশতা আসে না, এটা রাজনৈতিক অভিজ্ঞতা। গতকালের পর থেকে বাংলাদেশে রাজনীতির খেলা নতুন করে শুরু হয়েছে। দর্শক, খেলতে গেলে দুটি দল দরকার হয়। এখন কিন্তু সেটা বাংলাদেশে আমরা পেয়ে গিয়েছি। একটা হলো ইসলামিক দল, আর একটা হলো বিএনপি বা তাদের ঐক্য জোটের দল। দর্শক, আওয়ামী লীগ এক সময় বাংলাদেশে ছিল, এটা আমরা সকলে জানি, এবং তারা ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখিয়ে গেছে। তো এর আগে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ছিল, বিএনপি এক সময় ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, কিন্তু জামাতে ইসলাম, যারা টুপিওয়ালা, যাদের মুখে দাড়ি, এরা কোনোদিন ক্ষমতায় আসেনি। এবং কি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়, তারাও কোনোদিন ক্ষমতায় আসেনি। খেলাফত মজলিস, তারাও কোনোদিন ক্ষমতায় আসেনি। এক কথায় বলতে গেলে টুপিওয়ালারা আজ পর্যন্ত কোনোদিন ক্ষমতায় আসেনি। এখন বাংলাদেশের জনগণের একটাই কথা, সেটা হলো যে সবাইরে দেখেছি, এবার দেখবো দাড়িওয়ালাদের, এবার দেখবো টুপিওয়ালাদের। তো অবশেষে গতকাল ২৮শে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে মহাসমাবেশটা করলো, সেখান থেকে কিন্তু আসলে প্রমাণ হয়ে গিয়েছে যে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে চলেছে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনি কিন্তু একটা কথা বলেছে যে স্টেজে যারা বসে আছেন, যদি আপনারা মুনাফিকি না করেন, তাহলে আমি কসম করে বলতে পারি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই কথাটা কিন্তু উনি বলেছে, অর্থাৎ সব দলকে উদ্দেশ্য করে বলেছে যে আপনারা যদি বেইমানি না করেন, সবাই যদি ঐক্যজোট হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যদি আপনারা এগিয়ে যেতে চান, এগিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তো আশা করি সেটাই হবে, আর এটাই হয়তো বাংলাদেশের জনগণ চাচ্ছে। 18 কোটি জনগণের মনের আশা হয়তো পূরণ হতে যাচ্ছে। দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর শুরুতে কিছু ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন, সেগুলোর মূল আলোচনাগুলো আপনাদেরকে এখন শোনাবো। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। খেলা জমে গেল, একদম জমে ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীর। আসলে খেলার জন্য তো দুইটা দল লাগে, তাই না? একা একা তো আর খেলা যায় না। এখন ক্লিয়ার আমাদের কাছে বাংলাদেশের দুইটা দল খেলতে যাচ্ছে। একটা দলের নাম ইসলামিক ঐক্য জোট, আরেকটা দলের নাম বিএনপি ঐক্য জোট। হ্যাঁ, বিএনপির সাথে অনেক দল আছে ভাই, দলের তো অভাব নাই বাংলাদেশে। আমার মনে হয় শখানিক দল আছে। ওই এক সাংবাদিক ভাইরে দেখলাম দলের অফিস খুঁজতে খুঁজতে বেডরুমে যায় অফিস পাইছে। আর ওই দলের যে প্রধান, ও আবার ওই বাড়ির সামনে একটা হোটেলে বাকিতে ভাত খায়, ওই হোটেলে বসে ইন্টারভিউ দিছে। এই হলো বাংলাদেশের দলের অবস্থা। এগুলো হলো সব বাদাইমা দল, জানেন? বাদাইমা দল। একটা অফিস নেয়, 6টা চায়ের কাপ কিনে আর 2টা পানির গ্লাস কিনে, একটা পিয়ন রাখে, মাসে 5,000-6,000 টাকা ধরে দেয়, তাও দেখা গেল যে 3 মাসের বেতন পায় না। এই হলো অফিসের অবস্থা। এই দলগুলোর কারণ কি জানেন? আমরা তো বুঝি এগুলো কোনো দল না, কিন্তু যে বিদেশিরা যখন খবর প্রচার করে, মানে বিদেশিরা যখন বলে যে ওই দলের সাথে এতগুলা দল আছে, মানে ওরা হলো 40 জন মিলে একটা দল, এরা 30 জন মিলে একটা দল, এরা 15 জন মিলে একটা দল। আর ওই 40টা শোনা গেলে তো ভাই বিদেশিরা মনে করে আরে বাপরে বাপ, বাংলাদেশের 40টা দলের পিছনে। আসলে ওই দলের মধ্যে তো ওই যে 6টা চায়ের কাপ কিনছে, এটাই ইনভেস্ট, আর 2টা গ্লাস, ওরকম দলও তো আছে। কিন্তু বিদেশিরা মনে করতেছে 40টা দলের পিছনে, আরে বাপরে বাপ, এ তো বিশাল ব্যাপার। ফাও রাজনীতি, বুঝছেন? এই ধোকামি রাজনীতি চলে আসতেছে এই দেশে বারবার। ফাও রাজনীতি আর কি, বুঝছেন? ধোকামি রাজনীতি। যাই হোক, একটা গল্প দিয়ে আজকের মূল কথা শুরু করি। অধ্যাপক ক্লাস নিচ্ছিলেন, উনি চক দিয়ে ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখছিলেন। হঠাৎ পিছন থেকে শীষের আওয়াজ আসে। ঘুরে জিজ্ঞাসা করে, কে শীষ দিল রে? কেউ কোনো উত্তর দেয় না, সবাই চুপ। আবার কিছু লিখতে গেলেন, আবার শীষ। আবার ঘুরে জিজ্ঞেস করলো, কে শীষ দিচ্ছিস? দাঁড়াও। কেউ দাঁড়ায়ও না, কেউ কোনো কথাও বলে না। আবার লিখতে গেছে, তৃতীয়বার যখন শীষটা আসলো, উনি চকটা টেবিলের উপরে রেখে বললো যে আজকে কোনো ক্লাস নেব না, কিন্তু এখনো ক্লাস শেষ হওয়ার জন্য বাকি 21 মিনিট। 21 মিনিট তোমাদের সঙ্গে একটা গল্প বলবো আমি।
আমার একদিন খুব মন খারাপ ছিল, অধ্যাপক বলতেছে খুব মন খারাপ। তো আমি নিজেই গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম রাত্রে, তখন মাঝরাত, গাড়ি চালাচ্ছি, কোথায় যাব নিজেও জানি না, যেহেতু আমার মন খারাপ। হঠাৎ দেখি এক বৃদ্ধা মা রাস্তায় ভারী বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা তার কাছে নিয়ে জিজ্ঞেস করলাম যে মা, আপনার কোনো সাহায্য লাগবে? উনি খুশি হলেন, গাড়িতে উঠলেন এবং ওনাকে নামিয়ে দেওয়ার জন্য ওনার গন্তব্যে নিয়ে যাচ্ছি। কথা হতে হতে একটা টাইমে বুঝলাম উনি আমাকে চিনেন, আমি যে অধ্যাপক, মানে স্যার বলতেছে যে আমি যে অধ্যাপক, আমাকে উনি চিনতে পারছে। তারপর বৃদ্ধা মা বলতেছে, আমার একটা ছেলে আছে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি চাই আপনি ওকে একটু মানুষ বানাবেন। ও আমার কথা শোনে না, খুবই দুষ্ট, আমার কোনো কথাও শোনে না, আমাকে কোনো রকম হেল্পও করে না। সারা দিন পাড়ার যত মাস্তান ছেলেরা আছে ওদের সঙ্গে ঘোরাফেরা করে এবং আমার কানে এমন বিচারও আসছে যে মহল্লায় সে চাঁদাবাজিও করে। আমি চাই আপনি একটু ওকে মানুষ করবেন, আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনারই ছাত্র। তখন অধ্যাপক জিজ্ঞাসা করে, কি নাম তার? নাম বলেন। অবশ্যই আমি চেষ্টা করবো তাকে মানুষ করার। তখন বৃদ্ধা মা বলতেছে, আমি নাম বলবো না, আপনি তাকে চিনে ফেলবেন, ও সারাক্ষণ শীষ দেয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ক্লাসের সবাই ঘুরে তাকাইছে ওই ছেলের দিকে, যে ছেলে এতক্ষণ শীষ দিতেছিল। ওই শীষ দেওয়া ছেলের দিকে সবাই ঘুরে তাকাইছে। অধ্যাপক এখন তার কাছে যায়, কানটা ধরে বলতেছে, তুমি কি মনে করছো আমি যে অধ্যাপনা করতে আসছি আর আমার যে ডিগ্রিগুলা এগুলো আমি গাধার মার্কেট থেকে কিনে আনছি? তোমার কি তাই মনে হয়? হ্যাঁ ভাই ব্রাদার, আমাদের ইউনুস স্যারের ডক্টরেট ডিগ্রিগুলা কি উনি গাধার মার্কেট থেকে কিনে আনছে? হ্যাঁ, এই যে নোবেল পাইছে, কোন গাধা কি উনাকে নোবেল দিছে? এত সহজ ব্যাপারটা। ওই যে একজনকে বলতে শুনছিলাম উনি নাকি আর 7-8 বছর বাঁচলেই নোবেল পাওয়া যাইব, নোবেল পাওয়া যাবে। এই নোবেল কি ওই গাধার মার্কেট থেকে আনা? এই অধ্যাপক সাহেব যখনই কিছু বলতে গেছেন আমাদেরকে গত 10 মাস যাবত, তখনই আমরা পিছন থেকে শীষ দিছি আর ডিস্টার্ব করছি। হ্যাঁ, আমরা ওই চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট, মারামারি, নিজেরা তাও নিজেরা মারামারি কইরা, খুন খারাপি কইরা দেশটাকে একটা অস্থির পর্যায়ে নিয়ে গেছে। অপারেশন হান্টার চলতেছে, ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে আর্মিকে, তারপরও কোনো কুল কিনার নাই ভাই। আজকেও জানেন পরীক্ষা হলের মধ্যে এক যুবদল নেতা টিচারের গায়ে হাত তুলছে। পরীক্ষার টাইম শেষ, তাকে আরো টাইম দিতে হবে। টাইম কেন দিল না? সে হুমকি দিছে, আমাকে চিনো আমি কে? স্যার কোনো কথা শুনে নাই, তার খাতাটা নিয়ে নিছে। খাতাটা কেন কেড়ে নিল ভাই? গায়ে হাত তুলছে। চিন্তা করছেন আপনি? হাই হাই হাই। আরেকজনের শুনলাম, ওই যে আমার দেশে দেখবেন ভয়েস রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, টেলিফোনে আরেকজনের হুমকি দিতেছে, তার মা বোনকে গালাগালি করতেছে, বলতেছে তোকে অস্ত্র মামলা ঢুকাই দেবো। আর ওই লোক ভাই খুব তারা, এই দেশটা কি আপনারা কিনে নিছেন নাকি? হুমকি দিলেই হবে ভাই। উনি পাত্তাই দেয়নি, পাত্তাই দেয় না, বলেছে আয় আয় আমার বাসায় দেখি কি করতে পারো। তারপরে উনি ওই ভয়েস রেকর্ডটা বিভিন্ন চ্যানেলে পাঠিয়ে দিছে, আমার দেশে আছে, আমার দেশ পত্রিকার চ্যানেলে আছে। এই যে পিছন থেকে শীষ দিয়ে ডিস্টার্ব করে ক্লাসটাকে নষ্ট করা, তার মানে কি এই 10 মাসে অনেক কিছু করা যাইতো যদি আমরা পিছন থেকে শীষ দিয়ে ডিস্টার্ব না করতাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। কিন্তু উনি কি ছেড়ে দেওয়ার পাত্র? উনিও এমন খেলা খেলে দিছে, খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে। আজকে চরমনাই পীর সাহেবের এখানে তো দেখছেন কি হয়েছে, জনসমুদ্র, সব দলের লোকই আসছে ভাই, কিন্তু দাওয়াত করে নাই বিএনপিকে। হ্যাঁ, বিএনপিকে দাওয়াত করে নাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেককেই দাওয়াত করছে, কিন্তু বিএনপিকে দাওয়াত করে নাই। ওনারা দাবি করছে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট করলাম আজকে থেকে, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের একটা ঐক্য জোট হয়েছে। এখানে ভাই সার্জিসও ছিল, এই যে নূরও গেছে, নূরকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন, যত কথাই বলেন না কেন, তার তো ভুলটা সে বুঝতে পারছে, ভুল পথে চলে গেছিল। উনি তো দেখতে পাইছে ভিতরে ঢুইকা, উনি তো একদম ভিতরে ঢুইকা গেছিল বিএনপির ভিতর থেকে, আবার ফিরত আইসা সমস্ত গোমর ফাঁস করে দিছে। আজকে দেখেন উনি চরমনাই পীর সাহেবের মঞ্চে হাত পাখা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে। কেন? কারণ উনি বুঝতে পারছে দেশের জন্য কিছু করতে চায়, ওনার মন। তেমনি ভাবে ভাই আমাদের জনগণের ভিতরেও কিন্তু একটা চেঞ্জ আসছে। দেখেন সত্যি কথা বলতে কি জানেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সবচেয়ে বেশি জড়িত। বিএনপি তো থাকার কথা আজকে ওইখানে, কারণ ওইটা তো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট। হ্যাঁ, ওনারা ঘোষণা দিচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট ওনারা, অথচ বিএনপি নাই, কারণ ভুল রাজনীতির কারণে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, ওনাদের নেতা নাই, নেতা বিদেশে। এই যে সংলাপ নিয়ে বসছে এখানে দেখেন সবাই কিন্তু একমত হলো, বিএনপি অনেক কিছুতে একমত হইতে পারে না, আবার একমতও হয়, আবার বলে ঠিক আছে এটা আমরা পরে জানাচ্ছি। তার মানে ওনারা বাইরে যায়, আবার নেতার সঙ্গে কথা বইলা আবার পরের দিন আসে। এইভাবেই তো সময় নষ্ট হইতাছে। আর শীষ দিয়ে দিয়া গত 8-9 মাস তো নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেটা হাতছাড়া, এখন নতুন করে সবাই বলছে, এখন নতুন একটা দিক উন্মোচন হয়ে গেছে। অধ্যাপক সাহেব বুঝাই দিছে গাধার হাট থেকে ওনার ডক্টরেট ডিগ্রিগুলো আসে নাই, নোবেলও আসে নাই, ঠিক মতো খেলে দিছে ভাই। দেখেন উনি কিন্তু চুপচাপ, এই যে লন্ডন থেকে আসলেন উনি, এরপরে কোনো কথাবার্তা বলে না। যা কিছু কথাবার্তা বলে শফিক সাহেব, উনার পিএস, উনি কথা বলে। শফিক সাহেব কিন্তু সবচেয়ে বেশি পপুলার জানেন, এবং আমার তো মনে হয় যত উপদেষ্টা আছে ওনাদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার আরেকজন আছে ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ জাহাঙ্গীর সাহেব। ভাই একেবারে শিশু মন। কোথায় জানি গেছে, ওইখানে সিঙ্গারা না কি নিচ্ছে, সিঙ্গারা সবাই খাওয়াইতেছে, আর্মি ধরে বলতেছে আপনারাও খান। একেবারে শিশু মন। গত 54 বছর এমন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখি নাই ভাই, দেখি নাই। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। ভাই ব্রাদার, আমরা সঠিক পথে আছি। আমি সবসময় বলতাম না যে সঠিক পথে আছি? আজকে তো দেখলেন চরমনাই পীর সাহেবের ডাকে
কত মানুষ আসছে ভাই, আপনার মৎস্য ভবন থেকে আরম্ভ করে রমনা পার্কের গেট, সলারদি পুরাটা তো ভর্তি, মঞ্চের সামনে যত মানুষ তার চেয়ে বেশি মানুষ পিছনে ভাই, মানুষ আর মানুষ, কত লক্ষ মানুষ হবে একটু কমেন্ট করে জানেন ভাই। এখানেই শেষ না, কিন্তু আবার আসতেছে খুব সম্ভব 19শে জুলাইতে জামায়াত আসতেছে, ওনারাও দেখাই দিবে ভাই, ওনারাও দেখাই দিবে, ওইখানেও কিন্তু ইনারাও থাকবে, কিন্তু সবাই থাকবে, কারণ সবাই এক জায়গায় চলে আসছে, একটি ভোটের বাক্সে চলে আসছে। ওনাদের দাবিটা কি জানেন? কঠিন দাবি, এই দাবিতে আসতেই হবে এই দেশের সবাইকে, কেউ এর বিরোধিতা কইরা কোন রকম রেহাই পাবেন না, কারণ ভোটারদের অধিকার আদায়ের দাবি এটা। অধ্যাপক সাহেব এমন খেলা খেলা দিছে, ক্ষমতা যে পাবলিকের হাতে, বলে না জনগণই সমস্ত ক্ষমতার মালিক, সেটাই কইরা ফেলাইছে ভাই। সোহরাওয়ার্দী উদ্যানে হাত পাখার বদৌলতে আমি কথাটা বলেছিলাম যে চরমোনাইয়ের পীর দিয়ে উদ্বোধন করা হচ্ছে, আর এটার শেষ দিন হবে বাংলাদেশে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হয়, আর নির্বাচনটা কোন দিন কখন কোন সালে হবে সেই সময়টা নিয়েও সন্দেহ জ্ঞাপন করেছিলাম, আর আজকে বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব সরাসরি সেই সন্দেহটাই করলেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি আজকের এই বিশাল হাত পাকার সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 5 জন শীর্ষ জামাত নেতা সেখানে গিয়েছেন, সেখানে যেই পদ্ধতিতে নির্বাচনটা চেয়েছেন এই পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতার সাথে সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ করেছেন। জামাতের সেক্রেটারি এবং মঞ্চে উপবিষ্ট সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা একই কথা বলেছেন, সেটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি কি আবারও আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো যেই দল যত ভোট পাবে সেই অনুপাতে সে এতটি আসন পাবে। এটাই গণতন্ত্র। 30-35% ভোট আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ 15.5 বছর রাজত্ব করেছে, এর আগে বিএনপিও 30-35% ভোট নিয়ে সরকার পরিচালনা করেছে। তো কিন্তু বাংলাদেশের মানুষ হলো 100%, কিন্তু 35%-এর ভোটে সরকার হয়, আর বাকি 65% বা 60% মানুষের ভোটের কোনো মূল্য থাকে না। আপনি ভোট দিয়েছেন, আপনার ব্যক্তি ফেল করেছে 10 ভোটে, আর যে পাশ করেছে সে এমপি হবে, যে ফেল করেছে তার দল বা তার কোনো প্রতিনিধি সংসদে থাকবে না। তাই আপনার ভোটটা যে পচা যাচ্ছে, সেই পচা ভোটটাকে কাজে লাগানোর জন্য পিআর পদ্ধতির আবিষ্কার করেছে জামাত। এখন এই পিআর পদ্ধতিতে চলে এসেছে বাংলাদেশের বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল। এখন বিএনপি ছাড়া যদি সকল রাজনৈতিক দল একটা পদ্ধতিকে পছন্দ করে আর বিএনপি যদি অপছন্দ করে, তারপরেও কি এই পিআর পদ্ধতি বাতিল রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে বলে আপনি মনে করেন কিনা? শুধু আপনার মতামতটাই আপনি কমেন্ট করে লিখে। আবার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব সাথে সাথে বলে দিয়েছেন এই পিআর পদ্ধতি সিস্টেমটা হলো নির্বাচনকে বানচাল করা অথবা নির্বাচনকে পিছিয়ে দেওয়া। উনি কি করে বুঝলেন এটা বানচাল আর পিছিয়ে দেওয়া? কেন উনি বা বিএনপি রাজি নয় পিআর পদ্ধতি? এই কারণে রাজি নয়, বিএনপি একা আর সরকার গঠন করতে পারবে না। যখন আপনি পিআর পদ্ধতি হবে, বিএনপি যদি 35% ভোট না 40% ভোটও পা, তাহলে তাদের থাকবে 40% আসন। তাহলে 51% আসনের জন্য অন্য আরো 2-1টি দল তার সাথে নিতে হবে। যখনই 2-1টি দলকে সাথে নিবে, তখনই তার ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কারণ সংসদেও একটা গণতন্ত্র প্রতিষ্ঠা দরকার আছে। কারণ এক দল একা যখন 5 বছর চালা, তখন তারা স্বৈরাচার হয়ে যায় এবং তারা মনে করে আমরা আজীবন রাষ্ট্র পরিচালনা করব। শহীদউদ্দিন চৌধুরী এনিভাই বলেছে একবার নির্বাচন হোক, 5 বছর কেন, আমরা তো রাষ্ট্র পরিচালনা করব 30 বছর। এই কথাটা মাত্র 2 সপ্তাহ আগে শহীদউদ্দিন চৌধুরী এনিভাইয়ের মুখ থেকে আপনারা কিন্তু শুনেছেন। তাহলে আমরা 15.5 বছরের জালিম বিদায় করেছি, এখন 30 বছরের জন্য কেউ ঘাড়ে ওঠার চেষ্টা করলে বাংলাদেশের বাকি রাজনৈতিক ব্যক্তিরা কি আঙ্গুল চুষবে? আলেমরা কিন্তু এখন ওই মাথার পাগড়ি এখন মাজায় বান্দার চিন্তা করে ফেলেছে। মাথার পাগড়ি যখন মাজায় বেঁধে ফেলবে আলেমরা, তখন কিন্তু বাংলাদেশে একেবারে সুজা সাপের মতন হয়ে যাবে বাকি সব রাজনৈতিক দল। কারণ আলেম ওলামাদের ব্যাপারে বাংলাদেশের মানুষ প্রচুর সেন্সিটিভ। আলেমরা যেদিকে ডাক দিয়েছে সেদিকেই বাংলাদেশের মানুষ গত কয়েক বছর যাবৎ আমরা দেখছি চলে আসছে। কারণ শেখ হাসিনা যত বেশি আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, এমন নির্যাতন অন্য কোনো মানুষদের উপরে করে নাই। তাই আলেম ওলামা এবং ইসলামী দলগুলোর প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা বৃদ্ধি হচ্ছে, এর নমুনা স্বরূপ আজকে আমরা একটি সমাবেশ দেখলাম। এটা কিন্তু নমুনার শুরু, এরকম বহুগুলা হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এরকম বহু হবে। অলরেডি আজকেই জামাত ডিক্লার দিয়েছে 19শে জুলাই তারা সেই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে। মাসব্যাপী জামাতের কর্মসূচি ঘোষণা করেছে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 1 মাস 8 দিনের কর্মসূচি দিয়েছে জামাত, এবং এই 1 মাস 8 দিনের কর্মসূচিতে অনেক কিছু রয়েছে, অনেক পট পরিবর্তন দেশের ভিতরে রাজনীতির ভিতরে চলে আসবে। এই কর্মসূচিতে তারা যা উপস্থাপন করেছে, এই কর্মসূচি কিন্তু তাদের শুধু একা নয়। আজকের মহাসমাবেশে যত ধরনের মতের, যত ভিন্ন ভিন্ন ধারার আলেম ওলামা ইসলামী দলগুলা ছিল, প্রত্যেকেরই কিন্তু এই মতে
জোটের সাথে, এই কর্মসূচির সাথে কোনো না কোনোভাবে তারা মিশে যাবে। আজকে এই অনুষ্ঠানে শারজিদ আলমে দিয়েছিলেন তরুণদের মধ্য থেকে মানে উচ্চ কণ্ঠে বক্তব্য। শারজিদ আলম বলেছে এনসিপি নেতা যে এই যেই ধারায় শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল, এই শেখ হাসিনার স্বৈরাচারী ধারা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না। নতুন বাংলাদেশের নতুন সংবিধানে এই ধারা কাজ হবে না। নতুন ধারায় নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে এবং নতুন পদ্ধতিতেই আপনাকে আমাকে সবাইকে আসতে হবে। কারণ এই শারজিদ আর হাসনাতরা কিন্তু প্রতিনিধিত্ব করে আজকে যে শহীদ হয়েছে ১৫০০ মায়ের সন্তান, আহত আছে ৩০,০০০ মায়ের সন্তান, তাদের প্রতিনিধি, ২৪-এর বিজয়ের প্রতিনিধি, ২৪-এর পতাকা উত্তোলনকারীদের প্রতিনিধি তারা। তাই তাদের কথাও বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রে যেন তেন নির্বাচন দিবে এই কথা ভাবার বিষয় নয়। এই কথা ভেবে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে থাকেন, কোনো ফলাফল পাবেন না। আরেকটি বিষয় তারা কথা বলেছেন জামাত থেকে, এনসিপি থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে, চরমুনার পীর সাহেব এর ফিনিশিং সভাপতির বক্তব্যে সেখানেও তিনি বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন না করে জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না। আচ্ছা, যখন বলা হয় করতে দেওয়া হবে না বা করা যাবে না, এই করতে দেওয়া হবে না তার একেবারেই কি ডক্টর মোহাম্মদ ইউনূস উড়িয়ে দিবেন, নাকি বর্তমান সারা বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ থেকে মহানগরগুলা পর্যন্ত স্থানীয় সরকারের অভাবে ক্রাইসিস যাচ্ছে, জনগণের সেবা পাচ্ছে না, জনতা তার অধিকার পাচ্ছে না, সেই অধিকার বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কি এখন স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাবেন কিনা? আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা দেয়, এই নির্বাচনের বিরোধিতা যারা করবে তারা রাজনীতিভাবে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে কতটুকু প্রতিষ্ঠিত থাকতে পারবে? তারা যদি এটার বিরুদ্ধে সরাসরি মাঠে যা যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নেব না এবং হতে দেব না, তখন স্থানীয় সরকার নির্বাচন পিছাবে এবং সাথে সাথে জাতীয় সংসদ নির্বাচনও পিছাবে। কারণ স্থানীয় সরকারের ডিক্লারটা যদি এখন নির্বাচন কমিশনার যেদিনই বা যখনই দেয়, সেই ঘোষণার পরে যদি আপনি দুইটা গ্রুপ বা দুইটা মানে গ্রুপ রাস্তায় নামে, একটা চায় আরেকটা চায় না, এটা আমি সমান সমানই ধরলাম, 50-50ই ধরলাম, এই লড়াই বন্ধ হওয়ার আগে তো বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। তাই এই স্থানীয় সরকার নির্বাচনের ডিক্লারটা আমি বিশ্বাস করি অক্টোবরের ভিতরে আমরা পেয়ে যাব এবং ডিসেম্বরের ভিতরে বাংলাদেশের সকল স্থানীয় নির্বাচন হয়ে যাবে। এরপরে এরই মাঝে যদি শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার কমপ্লিট করতে পারে, দোষরদের বিচার এবং সংস্কার আমরা জুলাই, এই যে ৩৬ জুলাই যেটা ৫ই অগাস্টের ভিতরে পাবো, সেটা যদি সব কয়টা দল, বিশেষ করে ইসলামী দলগুলা এবং এনসিপি সহ সবাই যদি মেনে নেয়, যেই সংস্কারটা হবে, এই সংস্কারটা যদি সকলের কাছে পছন্দনীয় হয়, তারপরেই আমরা দেখতে পাবো যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে হাত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।